কিন্তু আমি মানে মানে খেতে পাবো না, বা মানে আমার বাড়িতে 10টা যেসব জায়গায় এই বাড়িটা করার জন্য লোন করেছি, সেই লোনের জন্য বাড়িতে লোক ধর্ণা দেবে, ব্যাংকের লোক এসে ধর্ণা দেবে, সেটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার। অনেক কাজ করেছি আমি জীবনে, মানে খুব ভালো জায়গায় সার্ভিস পাবো না আমি দেখেছি, এই কারণে বিভিন্ন ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করেছি, তাদের মানে অর্ডার নিতাম, ডেলিভারি দিতাম সাইকেল করে। মানে এমন এমন কিছু জিনিস আছে, যেমন ওই হাগিস টাগিস, ন্যাপকিন ফ্যাপকিন, এই ধরনের, এগুলো বাল্ক এত হয়, মানে হয়তো সাইকেলে আমাকেই দেখা যেত না ঢাকা, কিন্তু তখনই হয়তো ওই সাইকেল নিয়ে বিভিন্ন দোকানে যখন অর্ডার নিয়ে ডেলিভারি করতে যেতাম, তখন দেখা যেত যে হয়তো নাটকের সংলাপ বলতে বলতে যাচ্ছি। বললাম না যে সেরকম সেভিংস নেই যে অন্য কিছু একটা ভাববো। তাও আমি ওই মানে ইউটিউবে অনেক সময় আসে, ওগুলো দেখি, ওই যে কি 3,000 টাকা 4,000 টাকা কি 10,000 টাকা খরচা করুন, বাড়িতে মোমবাতি তৈরি করুন। এইগুলো দেখছি আমি। না দাদা, কিন্তু ইন্ডাস্ট্রির লোক মানে ওই মানে আমরা নির্দিষ্ট কোনো মালিকানায় কাজ করি না বলে আমাদের ইএসআই নেই, আমাদের গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, কিছুই নেই, যেটুকু আয় সেটুকুই ব্যয়। সেই কারণেই ওইটুকু না পেলে খুব মুশকিলে পড়ে। এটাই আমাকে স্নেহাশিসবাবু আমার এই জগদ্ধাত্রীতে মাইলেজ দিয়েছে। মানে আজকের লোক আমাকে সাধুদা বলেই চেনে, এটা সম্পূর্ণ স্নেহাশিস চক্রবর্তীর জন্য, এছাড়া আমার জীবনে এটা হতো না। মানে আমি না এই বিষয়টা ঠিক সঠিকভাবে বলতে পারবো না, এই কারণে আমি সারা জীবন শুটিং এর পরে সোজা বাড়ি, আর কোথাও কোনোদিন কোনো জায়গায় সিটিং মিটিং এসব কোনোদিন আমি করি না। আমি জানি আমার ক্যাপাবিলিটির মধ্যে একমাত্র আছে আমার এই কাজ, আমি অভিনয়টা, সেই কারণে কারুর তাবেদারি করে কাজ পাওয়ার পক্ষপাতী আমি নই। নামার পরে হয়তো যখন সবাই বাকিরা একটু চা ফা খাচ্ছে, তখন আমি হয়তো বললাম আমাকে একটা পাউরুটি দিস। আমি ওইভাবেই একটা করেছি। সরি, আমি আবেগপ্রবণ হয়ে পড়তে, কিন্তু খুব একটা সাপোর্ট ছিল না। তো এটুকু সাপোর্ট ছিল মায়েরই, বাকি আমার পরিবারে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত কোনোদিনই ছিল না, একমাত্র আপনি। তো সেই কারণেই লড়াইটা চালিয়ে গেছি, এখনো চালিয়ে যাচ্ছি, জানি না। ছোটবেলা থেকেই অভিনয়কে ভালোবাসা, তারপর নানান বাধা আসলেও জীবনের অভিনয়কে আঁকড়ে ধরেই এগিয়ে গেছেন তিনি। কখনো এগিয়েছেন, আবার কখনো পিছিয়েছেন বলবো না, কিন্তু থামতে হয়েছে। তবে মাঝে মাঝে জীবন আমাদের এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয়, তখন বোধহয় আমরা সামনের রাস্তাগুলো আর খুঁজে পাই না। কি হবে সেই সময় ভাবনা শুরু হয়, তখন আমরা ভেঙে পড়ি। তবে ভেঙে পড়লে উঠে দাঁড়াতে হয়, আমরা সকলেই জানি। ঠিক এমনই একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। কেন এই কথাগুলো বললাম, কারণ অভিনয়কে তিনি ছোটবেলা থেকে ভালোবেসেছেন, অভিনয় তাকে ভালোবাসা দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি একটু সমস্যায় রয়েছেন। অভিনয় থেকে দূরে বলবো না, কিন্তু যতটা ভালোবাসা, যতটা প্রাপ্তি দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা বোধহয় পাওয়া হচ্ছে না। দাদা সত্যম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, সকলেই চেনেন দাদাকে, তাই তো দাদা? হ্যাঁ, দেখুন, অভিনয় জগতে, মানে অভিনয় জগৎ বলবো না, টোটাল সাংস্কৃতিক ডিপার্টমেন্টে আমি দেখেছি যে মানুষের সেইভাবে মানে সেই আর্টিস্টটার মূল্যায়ন হয় না, কোনোভাবেই কোনোদিনই হয়নি, আগেও হয়নি। মানে শ্রদ্ধেয় প্রচুর অভিনেতা যাদের নাম করতে পারি, তাদের শেষ জীবনটা খুবই কষ্টকর, মানে ভিক্ষে করেও খেতে হয়েছে। তুলসী চক্রবর্তী, গীতা দে, এই ধরনের আর্টিস্ট। তো সেটা হয়তো আমাদের মানে এখন নিয়মে দাঁড়িয়ে আছে, কিন্তু এই পরিবর্তনটা যদি মানে আমি রাজনৈতিকভাবে মানে সরকারকেও বলবো, যদি একটু ভাবনা চিন্তা করেন, তাহলে সকলেই বাঁচার অধিকার তো সকলের আছে, অন্তত ন্যূনতম
যেটুকু প্রয়োজন ডাল ভাত সেইটুকু যেন রোজগার হয়, সেটা নিয়ে মানে শুধু ইন্ডাস্ট্রি ভাবলে তো চলবে না, কারণ একটা বয়সের পরে হয়তো অথর্ব হয়ে যাব আমরা, তখন তো আমাকে কাজ দেবে না, কিন্তু তখন তো আমাকে থাকতে হবে, যেহেতু আমি সারা জীবন শুধু অভিনয়টাকেই ভালোবেসেছি, অন্য কোনো কিছুতে যাওয়ার অপশনও নেই। এবং সেই সঞ্চয়টাও দরকার যে পরে যাতে আপনি যখন আর অভিনয় করতে পারবেন না শারীরিক কারণে, সেই সময় সেই সঞ্চয়টা দিয়ে যাতে আপনি চালিয়ে নিতে পারেন, কিন্তু সেই সুবিধাটাও বোধহয় এখন হচ্ছে না। না, একেবারেই সেই সুবিধাটা নেই। সেই জন্যই বলছি, যদি কোনোদিন এই ধরনের ভাবনা ভাবে সরকার যে অন্তত বৃদ্ধ একটা নির্দিষ্ট এজের পর একটা পেনশন যদি চালু করা যায়, তাহলে হয়তো এই মানুষগুলো বলতে চায়, সে বিভিন্ন সেক্টর, শুধু আমি অভিনেতা হিসাবে আমি আমার জন্য বলবো না, মানে সেটা আবৃত্তিকার হতে পারে, ডান্সার হতে পারে, অন্য আর্টের হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে হোক, তাদের যদি একটা ন্যূনতম স্বীকৃতি থাকে, কারণ বহু মানুষ আছে, মানে বিশেষ করে যেমন আমি আমার কথাই বলছি, আমি যেভাবে স্ট্রাগল করে এসেছি, তাতে আমি খুব সাধারণ পরিবারের একজন সন্তান, সেখানে যে আমার অঢেল টাকা পয়সা আমার বাবা মার ছিল, বা আমার জন্মসূত্রে অনেক সম্পত্তি আছে, যে সেটা দিয়ে পার্টলি আমি অন্য একটা বিজনেস বা অন্য একটা কোনোভাবে অর্থ উপার্জনের ব্যবস্থা করব, সেই জায়গাটা তো ছিল না। আমার একটাই মাধ্যম ছিল, মানে সেইভাবে খুব ভালো এডুকেটেড ছিলাম না, খুব সাধারণ ছাত্র ছিলাম, সেই কারণেই যে অন্য জায়গায় যে বিরাট চাকরি বাকরি করবো সেই সুযোগও নেই। আর সত্য কথা, ক্লাস 6 থেকে আপনি বলছিলেন সেই সুযোগটাই বোধহয় দেননি, মানে সেই সময়টাও দেননি যেটা অভিনয়কে যতটা সময় আপনি দিয়েছেন। হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম, মানে আমাদের তো মানে বাবা যেরকম ভাবে সার্ভিস করতেন, তাতে আমরা 5 ভাই বোন ছিলাম, প্রাইভেট টিউটার রেখে পড়াশোনা করানোর সুযোগ ছিল না, সেইখানে নিজের তাগিদে বা বন্ধুদের সহযোগিতায়, তখন বন্ধুরা সাহায্য করতো, যদিও এখনকার বন্ধুরা করে কিনা জানি না, তো যাই হোক, তারা বিভিন্ন নোটস ফোটস দিয়ে যেটুকু সাহায্য করে একটা জায়গা অবধি যতটা সম্ভব দৌড়েছিলাম। তারপরে আর মানে অর্থের জন্যই হোক, পারিবারিক কারণেই হোক, আর নিজেকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারিনি। মানে আমি লাস্ট ডিগ্রি কোর্সের পরীক্ষাও দিয়েছিলাম বিকমের, তারপরে সেটা আমি একটা সাবজেক্টে ব্যাক ছিল, সেই কারণে তারপরে আর হয়ে ওঠেনি ফার্দার, মানে সেই অর্থ সাপোর্টও করেনি। তখন নিজেকেই মানে কিছু অর্থ রোজগার করে সংসারে দেওয়ার একটা তাগিদ অনুভব করেছি, সেই কারণে এবার আমি মূলত থিয়েটার প্রেমী। থিয়েটার থেকে তো অর্থ উপার্জন করা যায় না, উল্টে যাদের একটু পয়সা আছে তারা উল্টে দলটাকে বাঁচানোর জন্য টাকা দেয়। আমি সেটা তো উপার্জন করা তো দূরের কথা। যাই হোক, সেই জন্য আমি পার্টলি অনেক কাজ করেছি আর জীবনে, মানে খুব ভালো জায়গায় সার্ভিস পাবো না আমি দেখেছি, এই কারণে বিভিন্ন ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করেছি, তাদের মানে অর্ডার নিতাম, ডেলিভারি দিতাম সাইকেল করে। মানে এমন কিছু জিনিস আছে, যেমন ওই হাগিস টাগিস, ন্যাপকিন ফ্যাপকিন, এই ধরনের, এগুলো বাল্ক এত হয়, মানে হয়তো সাইকেলে আমাকেই দেখা যেত না ঢাকা, কিন্তু তখনই হয়তো ওই সাইকেল নিয়ে বিভিন্ন দোকানে যখন অর্ডার নিয়ে ডেলিভারি করতে যেতাম, তখন দেখা যেত যে হয়তো নাটকের সংলাপ বলতে যাচ্ছি, এবং 2-2-2:30টার সময় হয়তো তাদের টোটাল আবার কোম্পানিতে ফিরিয়ে গিয়ে সমস্ত মাল বুঝিয়ে দিতে হবে, কি টাকা কালেকশন সবটা বুঝাতে হবে। সেটা করার পর হয়তো দেখা গেল সেই দিনই আমার শো আছে মেদিনীপুরে, সেটা করার পর আবার যেতেন। হ্যাঁ, এবং অনেক সময় হতো যে দুপুরের লাঞ্চটাও করতে পারতাম না, এবং বাকিরা যখন গাড়ি করে যাওয়ার তো চল ছিল না, ট্রেনে বাসে ছিল। এবার একটা জায়গায় শিফটিং করা, মানে যখন নামলাম সেখান থেকে হয়তো আবার বাসে বা ভ্যানে যেতে হবে, সেখানে নামার পরে হয়তো যখন সবাই বাকিরা একটু চা খাচ্ছে, তখন আমি হয়তো বললাম আমাকে একটা পাউরুটি দিস। আমি ওইভাবে করেছি। সরি, আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। তা আমি অভিনয়টাকে সেইভাবেই ভালোবেসেছি। তারপর থেকে 1995-96 সাল, তখন তার আগে থিয়েটারই করে গেছি। মানে আমি শ্রদ্ধেয় পানু পাল, তার জ্যেষ্ঠ পুত্র প্রদীপ পাল,
তার তত্ত্বাবধানেই আমি থিয়েটারটা শিখেছি, থিয়েটার কাকে বলে, একটা খায় না মাথাতে গ্রুপ থিয়েটার কি, এগুলো শিখেছি। সেখান থেকে বুঝেছি। এবং শ্রদ্ধেয় পানুপাল তখন বয়সজনিত কারণে কিছু করতে পারতেন না, কিন্তু সাজেশন আমাদের দিতেন বসে বসে, বলতেন যে মানে তো সেই ভদ্রলোক বলতেন যে আগে ঘর সামলাও তারপর বার সামলাবে। ওই মানেটা আমি বুঝেছিলাম যে আগে থিয়েটারটা করো, আগে শেখো, তারপর পারে যাবে। আপনাদের পোক্ত মানে। এবং তারপরে আমার কাছে তো মানে টালিগঞ্জ তখন বিভীষিকা ছিল, আমি নর্থের ছেলে ছিলাম, বিভীষিকা ছিল। সেখান থেকে ওই তখন জননী, তারপরে কুয়াশা, যখন এই ধরনের জন্মভূমি, এই ধরনের সিরিয়ালগুলো হতো, আমাদের ওখান থেকে নর্থ থেকে অনেকেই আসতো, কিন্তু আমার কাছে বিভীষিকা ছিল। আমি বললাম আমি চিনেও যেতে পারবো না, ফিরতেও পারবো না যদি কাজও পাই কোনো কারণে। তো অনেক পরে আমি আমারই এক বেলঘরিয়ার মানে দাদা, সে বললো একটা কাজে এই টিভিতে তখন ওই অলৌকিক রহস্য গল্প এগুলো হতো, ওতে আমাকে প্রথম একটা সুযোগ আমাকে দিয়েছে, একটা ছোট ক্যারেক্টার আছে, করবি। স্বাগত দাশগুপ্ত ভদ্রলোক মারা গেছেন, ওনার ওখানে আমি করেছিলাম, দুখানা গল্প করেছিলাম। প্রথমটা করার পর উনি নিজেই আমাকে ডেকেছিলেন, তারপরে ওরকম দুটো গল্প করেছিলাম। তারপরে দীর্ঘদিন আবার অফ ছিলাম, আবার থিয়েটারই করছেন শুধু। কিন্তু মানে আপনাকে আটকাচ্ছে আবার, আমি জিজ্ঞাসা করবো, এই যে এই জার্নিটা আপনি আশেপাশের কাজগুলো তো করছেনই দাদা, কিন্তু তবু যেহেতু বললেন যে মধ্যবিত্ত পরিবারের, সেক্ষেত্রে পুরুষদের উপর একটা চাপ থাকেই, এবং একটা বয়সের পর যে পরিবারে তাকে কিছু দিতে হবে। সেক্ষেত্রে তাহলে আপনার আয়ের উৎসটা কি ছিল? মানে থিয়েটার করছেন, অনেকটা সময় নিশ্চয়ই দিতে হতো। আসলে তখন ব্যাপারটা অন্যরকম ছিল। তখন মানুষ যে থিয়েটার করতে না কিছু পাবার আশায়, আজকে যেমন অনেক দল আছে, গ্র্যান্ট না হলে সেই দলটা মরে যাচ্ছে, কিন্তু তখন কিন্তু গ্র্যান্ট ছিল না। নিজেদের তাগিদে যেইভাবে হোক, আমার যে প্রদীপ পাল যিনি ছিলেন আমার ডিরেক্টর, উনি ইনকাম ট্যাক্সে কাজ করতেন, ওনারও পরিবারে ওনার স্ত্রী, দুটো সন্তান, টোটাল মাইনার টাকাটা উনি দলে খরচা করতেন। এবং তখন আমরা 8-9-এ পড়ি, তো বুঝতেই পারছেন মানে টোটাল টাকা উনি বিয়ার করতেন। মানে এরকমও গেছিলাম আমরা, মানে আমার একটা গল্প মনে পড়ছে, আসানসোলে একটা শো করতে গিয়েছিলাম, তো হাওড়া থেকে ট্রেন ধরে গিয়েছিলাম, একটা টিকিট কেটেছিল 1 জানুয়ারি। যথারীতি আসানসোলে নামার পর চেকার ধরেছিল, তখন বলছে দেখুন আমি এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে থিয়েটার করতে আসি, আমার ক্ষমতা নেই, আমি রাস্তাঘাটে অন্তত ওদের ন্যূনতম টিফিনটাও তো কিনে দিতে হবে, আমার টিকিট কাটার ক্ষমতা নেই, কিন্তু আমি সৌজন্যতার খাতিরে আমার কর্তব্য ডিউটি মনে করে আমি একটা টিকিট কেটেছি, আমারটা, আমি সিনিয়র মোস্ট, আমারটা আমি কেটেছি, আমি দলে কাটতে পারিনি। তো কেন জানি না, উনিও হয়তো সংস্কৃতি প্রেমী ছিল সেই টিটি ভদ্রলোক, উনি আমাদের বললো যে বলে হ্যাটস অফ দাদা, 1 জানুয়ারি এতগুলো ছেলে মেয়েকে নিয়ে আপনি ফ্রি অফ কস্টে জার্নি করলেন হাওড়া থেকে, করুন, আছি। এমন মানুষও আছেন, এরকম মানুষেরও সান্নিধ্য পেয়েছি। থিয়েটার করতে গেলে একটা রিকুইজিশন না, তো আমাদের নাটকে একটা প্রপস লাগবে, একটা রজনীগন্ধা স্টিক, এমন এমন সময় শো হতো যে সেই সময় রজনীগন্ধার দাম হাই প্রাইস, তো সেখানেও ওই ওটা ফুলটা কিনতে গিয়ে হয়তো বলতাম কাকু মানে গ্রুপ থিয়েটার করি, বলছি গ্রুপ থিয়েটার করি, তো আমার কি, আমি কি জানি গ্রুপ থিয়েটারের মাথা খায় মাথা, হ্যাঁ না অনেক কষ্ট করে এসছি, আমার ওইটা না হলে নাটকটা করতে পারবো না, একটু দিন। একটা ফুল কিনতে গিয়ে এখন কত প্রপস বা কত সুবিধা আমরা দেখি, একটা ফুল তখন ওইভাবে কিনেছি, এবং পরবর্তীকালে তখন প্লাস্টিকের একটা ওই কোন স্টিক কিনে নিয়েছিলাম। তো একটা কথা আপনি যেটা বললেন যে এই যে টলিউডে আসা, সেরকম চাহিদাও বোধহয় আপনার ছিল না। এখন আমরা অনেকটাই দেখি, অনেকেই থিয়েটার করতে আসেন টলিউডে পর্দায় জায়গা করার জন্য, সেটা কিন্তু আপনার, আমি কথা শুনেই বুঝলাম সেটা কোনোদিন আপনি অভিনয়টার প্রতি এতটাই সৎ ছিলেন, মঞ্চের প্রতি শুধু সেটাই, একদম মানে কোনো অন্য ভাবনা ছিল না। মানে হয়তো আজকে যেটা ফিল করছি যে আজকে এত রুজির জন্য হয়তো আমার একমাত্র অকুপেশন, আমার পেশা হয়তো এটা করে নিয়েছি যে ন্যূনতম একটা রোজগার দিয়ে আমি চালাবো, কিন্তু তখন যখন প্রথম এসেছিলাম তখন ওই আমাদের ওই ছোট গরিবের সংসার হলেও
মানে দুটো ডাল ভাত বাবা মা ঠিক জুটিয়ে দিতেন। সেই কারণে মানে এরকম মা হয়তো বলতো মাঝে মাঝে, ঘরে খেয়ে বোনের মোষ তাড়াচ্ছিস, ঘরে যদি এই কাজটা সময় দিতি তাহলে দুটো পয়সা আসতো। আইলাম দাঁড়াও না, আমার যেটা ভালো লাগে, আমি তো আড্ডাবাজি করি না, রকে বসে আড্ডাবাজি করি না, তা আমি যদি একটা সংস্কৃতির ফ্রন্টের সাথে যদি আমি যুক্ত থাকি তাহলে অসুবিধা কোথায়? আমার বাড়িতে কিন্তু খুব একটা সাপোর্ট ছিল না, যেটুকু সাপোর্ট ছিল মায়েরই, বাকি আমার পরিবারে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত কোনোদিনই ছিল না, একমাত্র আপনি। তো সেই কারণেই লড়াইটা চালিয়ে গেছি, এখনো চালিয়ে যাচ্ছি। জানি না যেই কারণে দাদার ইন্টারভিউ নেওয়া, আসলে খুব পজিটিভ একজন মানুষ। দাদাকে যখন সেটে দেখেছি ভীষণ হাসি খুশি, জগদ্ধাত্রীতে দেখেছেন, জগদ্ধাত্রীতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন, এবং পাশাপাশি আরো ধারাবাহিকে দেখেছেন কিন্তু ক্যামিও চরিত্রে। এবং দাদার হঠাৎ একটা পোস্ট যে দাদা বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে বিভিন্ন পরিচালকদের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু মনের মতো কাজ পাচ্ছেন না বা কাজ পাচ্ছেন না, এটা দেখে আমার খুব অবাক লাগে যে এতদিনের। আসলে আমাদের আর্টিস্টদের জীবনে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, এই যে আজকে আমার কাজ নেই, মানে দীর্ঘদিন বসে আছি, আবার যখন কাজ আসবে তখন একসাথে তিনটা, কোনটা করব কোনটা ছাড়বো, কোনটা করলে আমার বেশি দিন আমি মাইলেজ পাবো বুঝে উঠতে পারি না। কারণ যে আমাকে ডাকছে, প্রোগ্রামার বলুন বা যেই বলুন, তারও পক্ষে জানা সম্ভব না যে গল্পটা কতদূর যাবে, সেটাই। সেই কারণে আমাদের বুঝে উঠতে খুব অসুবিধা হবে, এবং তখন ওই তিনটে কাজ ধরা ছাড়ার ব্যাপারেও মানে প্রোগ্রামারদের সাথে একটু মন কষাকষি হয়ে যায়। তুমি তাহলে এটা ধরলে কেন, তুমি তখন বললে না। আমি তো তাকে বোঝাতে পারছি না যে আমার কিছু করার নেই। আজকে প্রোগ্রামাররা তার জায়গা থেকে বলছে, কিন্তু প্রোগ্রামারদের বা টেকনিশিয়ান তাদেরও কিন্তু একই অবস্থা, তারাও কিন্তু ওই ঘুরে ঘুরেই কাজ জোগাড় করছে। একজন বসে গেলে আরেকটা কাজ, ফার্দার কাজ পাওয়া খুব টাফ। একটা ধারাবাহিক বন্ধ হওয়া মানে হঠাৎ করে মানে কি যে কত জন যে বসে যাওয়া, একদম ন্যূনতম 60 জন, ন্যূনতম 60 জনের একটা ইউনিট থাকে, মানে একদম স্পট বয় থেকে শুরু করে আর্টিস্টের ডিওপি ফিওপি সব নিয়ে ন্যূনতম 55 থেকে 60 জনের একটা ইউনিট থাকে। তো এবং ইনক্লুডিং তাদের সঙ্গে ধরুন তাদের ফ্যামিলিতে অন্তত স্ত্রী ছাড়াও একটা দুটো সন্তান, মানে ইনক্লুডিং 4 যদি ধরি তাহলে কতগুলো লোক না খেতে পেয়ে আছে। হঠাৎ এই পোস্ট মানে কত, মানে মনের জোরটা তো দিয়ে এগিয়ে গেছেন এত বছর, যে জার্নিটা শুনলাম, কিন্তু কোথাও গিয়ে কি একটু ভেঙে পড়েছেন সেই কারণে সামাজিক মাধ্যমে এই পোস্ট? ভেঙে পড়েছি মানে আসলে আমি একদম কোণঠাসা হয়ে গেছি, দেয়ালে পিঠটা ঠেকে গেছে। কারণ আমি নর্থের ছেলে ছিলাম, সেখান থেকে কাজের সুবিধার জন্যই, কারণ ফেরাটা খুব চাপ ছিল, কাজের সুবিধার জন্যই সেই আগের যে ফ্ল্যাটটা ছিল সেটাকে বিক্রি করে এখানে কাছাকাছি একটা জায়গায় বাসস্থান করেছি, যাতে একটু বেশি করে কাজ পাই, কারণ এছাড়া তো আমার অর্থ উপার্জনের কোনো উপায় নেই। কিন্তু সেখানে এসে দেখলাম যে আমি যেটুকু আমার দরকার প্রয়োজন সেইটুকু হলেই হবে, আমি সেইটুকু পাচ্ছি না। আমার বিলাসিতা আমি কোনোদিনই পছন্দ করি না, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন কাটাতে চাই। কিন্তু সেটা করতে গিয়ে এখন দেখছি যে মানে আমি আমার এই যেটা দিয়েছি, আমি ভেবেছি, অনেক বন্ধু বান্ধব আমাকে বলেছে কেন এগুলো দিচ্ছ, তাতে হয়তো কোনো হাউসের চক্ষুশূলও হতে পারো, কোনো চ্যানেলে চক্ষুশূল হতে পারো। আমি বললাম দেখো, দেয়ালে পিঠ থেকে গেছে, তো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ একবার তো সামনের দিকে ঝোঁকে। এতদিন তো আমি এসব কিছুই করিনি, মেনে নিয়েছি যেরকম আমার ভাগ্য আমার সঙ্গে সাথ দিয়েছে, আমি মেনে নিয়েছি। কিন্তু আমি মানে খেতে পাবো না, বা মানে আমার বাড়িতে 10টা যেসব জায়গায় এই বাড়িটা করার জন্য লোন করেছি, সেই লোনের জন্য বাড়িতে লোক ধর্ণা দেবে, ব্যাংকের লোক এসে ধর্ণা দেবে, সেটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার। মানে আমি একটা সময় আমি আমার স্ত্রীকেও বলেছিলাম যে কি করবো বলো তো, মানে অন্য কিছু করার তো উপায় নেই, সামনেই এটা কেওড়াপুকুর বাজারে আছে, এখানে কাঁচামাল নিয়ে বসে পড়বো, বলে তোমার মাথা খারাপ, আমি তাহলে অন্য পাড়ায় গিয়ে বিক্রি করবো, বলছি তুমি যেখানে যাবে সেখানেই তোমার চিনে যাবে। অবশ্যই পারবে না বোধহয়, এটা সেটাই, মানে আমাদের অবস্থাটা এরকম না, মানে
মোচকাবো কিন্তু ভাঙবো না, ভাঙবো না, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি দুমদাম করে, আমি মুখে বললেও দুমদাম করে কিছু করতে পারবো না। আমি 8-10টা লোকের মতো আমি অটোটাও চালাতে পারবো না। আমি যদি মনে হয় অটো চালানোটা শিখে যাই, এই রুটে প্রচুর অটো চলে, অটো চালা, আমি তো সেটাও পারবো না। আমাদের অবস্থাটা খুব খারাপ। এই লকডাউনের সময়ও দেখেছি তো, মানে যখন অর্থ নেই আমাদের, আমাদের নো ওয়ার্ক নো পে, কোনো পেনশন নেই, কোনো ইয়ে নেই, অথচ আমরা ইন্ডাস্ট্রির লোক। কিন্তু ইন্ডাস্ট্রির লোক মানে ওই মানে আমরা নির্দিষ্ট কোনো মালিকানায় কাজ করি না বলে আমাদের ইএসআই নেই, আমাদের গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, কিছুই নেই। যেটুকু আয় সেটুকুই ব্যয়। সেই কারণেই ওইটুকু না পেলে খুব মুশকিলে পড়ে যেতে হয়। সেই কারণেই কাজের জন্য এত বেশি তাগিদ অনুভব করছি যে একটা কাজ দিন, যে অন্তত আমার চলে যায়, আমার সেভিংসের দরকার নেই, আমার কোনো বিলাসিতার দরকার নেই, কিন্তু খেয়ে পরে যেন বেঁচে থাকি পরিবারকে নিয়ে। আপনার মতো শিল্পীদের এই কথাটা বলতে হচ্ছে, মানে আমি এর আগেও শুনেছি, পরবর্তীকালেও হয়তো শুনবো, কিন্তু দাদা স্নেহাশিস দার সঙ্গে বেশ কিছু কাজ আপনি করেছেন বোধহয়। স্নেহাশিস দার সাথে, স্নেহাশিস বাবুর সাথে আমি প্রথম কাজ করেছি ওই টেকনিশিয়ানের সিরিয়ালটা হতো, ওটা বেশি দিন চলে না, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওখানে আমি উকিলের চরিত্র করেছিলাম, সে ক্যামিও ক্যারেক্টার, তো সেটা উনি গল্পটা অন্যভাবে ভেবেছিল, তারপর গল্পটা কোনোভাবে স্টে করেনি বা উনি ওই ডেলিভারেট করেননি। তারপরে উনি জগদ্ধাত্রীতে আমাকে একটা হ্যাভক মাইলেজ দিয়েছেন। মানে আমি অনস্বীকার্য, মানে আমি মানে কিভাবে যে ওনার মানে সুনাম করব বা উনি আমাকে ভেবেছেন এটা এই চরিত্রের জন্য, আমি সেটা দেখুন, আমি তো যেহেতু একজন অভিনেতা, আমি সবসময় চেষ্টা করি সে যে চরিত্রই হোক, ছোট হোক বড় হোক, একদিনের দুদিনের ক্যারেক্টার হোক বা 1 বছর 1.5 বছর 2 বছরের ক্যারেক্টার হোক, সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি। সেটা করতে গিয়ে হয়তো উনিও যে মানে লিখেছেন যে না, একে দিয়ে এটা করানো যেতে পারে, সেই কারণে হয়তো উনিও আমাকে বাড়িয়েছেন, আমিও বেড়েছি এইভাবে। তো সুযোগটাই দরকার একদম, এই সুযোগটা সত্যি মানে প্রথম আমাকে দিয়েছিল কেয়াপাতার নৌকায় লীনা গঙ্গোপাধ্যায়। তিনি একটা পুলিশ অফিসারের চরিত্র দিয়েছিল। মানে এরকম কেয়াপাতার নৌকা একটা অথেন্টিক গল্প, সেই গল্পেও মানে হিরো হিরোইন বাংলাদেশ থেকে কলকাতায় শিফট করে, একটা পুলিশ অফিসার সেও তাকেও শিফট করিয়েছিল। আমি মানে এদের কাছে যে কিভাবে মানে আমি মানে বলবো যে মানে ওনারা কিভাবে ভেবেছেন, মানে পুলিশ অফিসার শুধু ডিপার্টমেন্টাল, তাকে কেন আনবে, তাকেও নিয়ে এসেছিল কলকাতায় যে এই ক্যারেক্টারগুলোকে সাপোর্ট করার জন্য। তো সেটা লীনা গাঙ্গুলি আমাকে ওই দুটোই ধারাবাহিক, দুটো নাম বলেন, দুটোই আপনার পুলিশের যোগ আছে। একদম একদম, সে পরিচিতি ওটাই দিয়েছিল। আর এটাই আমাকে স্নেহাশিস বাবু আমার এই জগদ্ধাত্রীতে মাইলেজ দিয়েছে। মানে আজকের লোক আমাকে সাধুদা বলেই চেনে, এটা সম্পূর্ণ স্নেহাশিস চক্রবর্তীর জন্য, এছাড়া আমার জীবনে এটা হতো না। দাদা পরবর্তী কি চিন্তা ভাবনা করছে? মানে নাটক তো চলছেই, আপনার মঞ্চে তো আপনি করছেনই, পরবর্তী শো আছে আপনার বোধহয় 14 তারিখ। হ্যাঁ, 14 তারিখে শিশির মঞ্চের শো আছে। পরবর্তী চিন্তা কি করব, চিন্তার তো কিছু নেই, শুধু কাজই চাইছি। কাজ না হলে কি করবো আমি নিজে এখনো সেটেল করতে পারিনি, কারণ আমার তো বললাম না যে সেরকম সেভিংস নেই যে অন্য কিছু একটা ভাববো। তাও আমি ওই মানে ইউটিউবে অনেক সময় আসে, ওগুলো দেখি, ওই যে কি 3,000 টাকা 4,000 টাকা কি 10,000 টাকা খরচা করুন, বাড়িতে মোমবাতি তৈরি করুন। এগুলো দেখছি আমি। না দাদা, আমি আশা করি খুব শীঘ্রই আপনি কাজ পাবেন। মানে যোগাযোগ করেছেন? আমি করেছি, যাদের সাথে কাজ করেছি মানে বিভিন্ন প্রোগ্রাম আমার সাথে করেছি। হাউজের বলতে আমি হাউজের সরাসরি দুটো লোককেই চিনি, এক স্নেহাশিস চক্রবর্তী আর লীনা গাঙ্গুলি। তার লীনা গাঙ্গুলির ছেলে অর্ক, তার সাথেও কথা বলেছি। এবার দেখুন না, ব্যাপারটা হচ্ছে ওদেরও কিন্তু সবসময় সবকিছু করা সম্ভব নয়, চ্যানেলের একটা প্রভাব আছে। ও ইচ্ছে করলেই যে আমি একে নেব, আমি একে এই ক্যারেক্টার দিয়ে করাবো, ওনারা পারেন না। যেটা হয়তো যেই
অকাতটা স্নেহাশিস চক্রবর্তী, লীনা গাঙ্গুলি তবু কিছুটা আছে। মানে ওনারা আগে পূর্ববর্তী কাজ এমন দেখিয়েছেন বা আজও যেইভাবে কাজের ধারাবাহিকতা রেখেছেন, তাতে ওনাদের ওই চ্যানেলগুলোতে একটা সে আছে। কিন্তু অন্যগুলো মানে সম্ভব নয়, তাদের সবার সঙ্গে চ্যানেলের সঙ্গে ওই কমিটমেন্টে বা ওই অধ্যত্ব হয়তো দেখাতে পারবেন না। সেই কারণে তো আশা নেই তো মানুষ বাসা বাঁধে। একদমই। কিন্তু কারণটা কি মনে হয় দাদা? ভালো অভিনেতা, ভালো অভিনয় সবটা রয়েছে, তারপরও কাজ না পাও, কি কারণ মনে হয়? যে পিআর করার সমস্যা, নাকি এখন টলিউডে একটা পলিটিক্যালি মানে অনেকটা আমরা দেখেছি ইনক্লাইন হয়ে গেছে, মানে রাজনীতি অনেকটাই ঢুকে গেছে? কোন দিকটা মনে হয় দাদা, মানে কোন দিক থেকে আপনি সরে আছেন? অ্যাকচুয়ালি মানে আমি না এই বিষয়টা ঠিক সঠিকভাবে বলতে পারবো না, এই কারণে আমি সারা জীবন শুটিং এর পরে সোজা বাড়ি, আর কোথাও কোনোদিন কোনো জায়গায় সিটিং মিটিং এসব কোনোদিন আমি করি না। আমি জানি আমার ক্যাপাবিলিটির মধ্যে একমাত্র আছে আমার এই কাজ, আমি অভিনয়টা। সেই কারণে কারুর তাবেদারি করে কাজ পাওয়ার পক্ষপাতী আমি নই। সেই কারণে আমি এগুলো বুঝি না। কিন্তু অনেকেই বলেন যে কিছুটা হয়তো রাজনৈতিক প্রভাব আছে, এই আছে, কিন্তু আমি সেই বিষয়ে সঠিক বলতে পারবো না। কারণ আমি কাজটাই করতে চাই, আমি শুধু কাজটাই করতে চাই, সেটাই তো হওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, এবার সামাজিক পরিকাঠামোতে অনেক সময় হয়তো আমি জানি না, হয়তো আমার লেখনীতে, আমার এফবি পোস্টে হয়তো এমন কিছু হয়ে যায়, সেটা কারো হয়তো প্রতিবাদ, সেই প্রতিবাদটা হয়তো সেটা কারোর কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, ওইরকম কথা বলছে, হতে পারে, আমি জানি না, শিওর না। কিন্তু সেটা তো মানে একজন মানুষ হিসাবে সেটা মনে হয় যে আমি হয়তো সশরীরে অনেক কাজ করতে পারি না, কিন্তু আমি সেটাকে চুপ করে থাকা আমার মনে যেন নীরবতা সাপোর্ট করা, আমার মনে যেন ওটা সাপোর্ট করছি। সেই কারণে অনেক সময় উত্তেজিত হয়ে কিছু বলে ফেলি, কিছু লিখে ফেলি, কিছু পোস্ট করে ফেলি। তাতে কারোর অসুবিধা হতে পারে, তার জন্য হতে পারে, আমি জানি না। তবে আমি যে ধরনের সাধারণ শিল্পী, আমি তো সেইভাবে একবারে তকমাধারী সেলিব্রিটি নই, তো আমার ক্ষেত্রে হয়তো সেটা হবে না। আর কাজ নেই এখন, হয়তো আমার জন্য চরিত্র নেই, কি করব, আমার কিছু করার নেই, তাদেরও কিছু হয়তো করার নেই। খুব শীঘ্রই কাজ পান দাদা। খুব মানে আমি যা দেখলাম, খুব পজিটিভ ভাবে আপনি জীবনটাকে দেখতে চান, দেখে এসছেন, সেই কারণে এখনো এইভাবে থেকে গেছেন। কিন্তু এটাই বলবো যে খুব শীঘ্রই কাজ আসুক, নিশ্চয়ই আসবে, আশা করছেন। নতুন ধারাবাহিক শুরু হচ্ছে, একাধিক বন্ধ হচ্ছে, আবার শুরুও হচ্ছে, এবং সিনেমা আছে, ওয়েব সিরিজ আছে। দাদা আপনি বলছিলেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে আপনি কাজ করেছেন, কোনোদিন সেগুলো বলেননি, মানে আপনার অনেক কাজ আছে যেগুলো আপনি কখন প্রচারও করেন না, মানে প্রচার বিমুখ একজন মানুষ। মানে আসল কথা কি, আমি এইটুকু বিশ্বাস করি, আমি যে কাজটা করবো, আমি বলে না, সমস্ত মানুষ যে যে কাজ করবে তার কর্মই তার স্বীকৃতি দেবে। ঠিক ঠিক। তা আমি আমার ঢাক কেন বাজাবো? আমি কি কাজ করেছি সেটা মানুষ বলবে, যারা দেখেছেন জেনেছেন তারা বলবে। আজকে আমি একটা মিডিয়ায় কাজ করছি, আমি একজন অভিনেতা, আমাকে হয়তো অনেক বেশি লোক চেনে, কিন্তু আমার পাড়ায় হয়তো একজন খুব ভালো ডাক্তার আছে, সে হয়তো বিনা পয়সায় চিকিৎসা করান, বা একটা মাস্টার আছে, একটা ছেলে আছে, সে হয়তো বিনা পয়সায় দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন, তাকে তো হাইলাইট করা হয় না। আমার এগুলো খারাপ লাগে যে আমি শুধুমাত্র আপনাদের বিনোদন দিই, তাতে আপনি মিডিয়া, আজকে মিডিয়ার এত জোর যে মিডিয়া আমাকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছে, কিন্তু আমার চেয়ে অনেক গুণী ব্যক্তি আমার পাড়ায় আমার আশেপাশে রয়েছে, তারা হাইলাইট হয় না। তারাও তো বেঁচে আছে, থাকবো এইভাবে, বেঁচে থাকবো, কষ্ট হবে, ঠিক আছে, দেখা যাক। দারুণ না, নিজের কথাই আমরা শুধু বলি, আপনি অন্যদের কথা বলেন শুধু না, ভাবেন না। নিশ্চয়ই আপনার ভালো হবে দাদা, আমরা এটাই চাই, এবং নতুন কাজ শুরু হোক। মঞ্চ তো আছে, ওয়েব সিরিজ বা সিনেমা এগুলোর সঙ্গে যোগাযোগ মানে আমি ওই আগে জয়দীপদার সঙ্গে কাজ করেছিলাম, ওই রুদ্রবীণাল অভিশাপ করেছি, আগে যখন সিরিয়াল করতেন অদ্বিতীয়া করেছি, আমার সঙ্গে সখ্যতা আছে, ভালো সম্পর্ক আছে। আরো সবসময় সবকিছু হয় না, আর সবচেয়ে বড় কথা, আমি আমার
কথাটা বলছি, কিন্তু তাদের কাছে প্রতিদিন ন্যূনতম মানে পার ডে অন্তত 300 থেকে 350 লোক তাদের কাছে একই কথা বলে, স্যার একটা কাজ দিন, স্যার একটা কাজ দিন। তো আজকে আমি তাদের কথা ভাবি যে ওই জায়গাটায় আমি থাকলে আমি কি করতাম, আমি পারতাম কি আমি 3,000 30,000 লোকের সমস্যা মেটাতে? কিছু করার নেই। কিন্তু আমার খারাপ লাগে একটাই, সেটা বলা উচিত হবে কেউ যায় না, মানে কিছু লোক আছে এত কাজ করছে, মানে একই ঘরে হয়তো 5টা সিরিয়াল হচ্ছে, তার 5টাতেই রয়েছে, আরেকজন হয়তো পাচ্ছেই না। এইটা না করে যদি সবাইকেই একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, আবার মনে হয় তাতে সবাই মিলে একসাথে ভালোভাবে বাঁচতে পারবো। আপনি যেটা বললেন সরাসরি এটাকে আমরা লবি বলি বা ঘরের বলি, যে এই ঘরের এই সংস্থার বা এই লবির, সেটাই আর কি। সেই কারণে সত্যি কিছু শিল্পীরা একদমই বঞ্চিত এবং কিছু শিল্পীরা শুধুই এই জায়গাটা আমার একটু খারাপ লাগে। তখন মনে হয় যে মানে যার ওই সেই তোমার ওই 2 বিঘে জমির ওই লাইনটা আমার মনে পড়ে, যার আছে বুড়ি বুড়ি আছে, যার বুড়ি বুড়ি রাজার হাস্য করে সমস্ত কাঙালের ধান চুরি, সেরকম যেন হয়ে যাচ্ছে ব্যাপারটা সত্যি। যাই হোক, আমি আশা করব আপনাদের সকলের কাছে, মানে এই ওর মাধ্যমে তোমার অর্পিতা না, তোমার অর্পিতা চ্যানেলটার নাম অর্পিতা, এই চ্যানেলের মাধ্যমে আমি ইন্ডাস্ট্রির কাছেও আবেদন করছি, সুযোগ দিন, আমার কিচ্ছু দিতে হবে না, সুযোগ দিন, আমার কোয়ালিটিটা একটু বিচার করার চেষ্টা করুন প্লিজ। মানে আমি বলছি না আমাকে হিরো দিন, আমাকে ওই দিন সেই দিন, শুধু যদি ন্যূনতম বেঁচে থাকার জন্য একটু কাজ দিন, কারণ আমার অন্য কোনো অপশন নেই, প্লিজ। থ্যাংক ইউ দাদা। এইভাবে কাজ চাইতে হচ্ছে, সেটা বলে আমাদের সকলের কাছেই লজ্জার। তবে শুধু ইন্ডাস্ট্রিতে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাজের ক্ষেত্রে এই অবস্থা। কাজ চাওয়াটা সত্যি, মানে কাজ চাওয়া লজ্জার নয়, কিন্তু এইভাবে চাওয়া, একজন শিল্পী হোক বা যাদেরই হোক, শিক্ষক দেখছি আমরা বিভিন্ন জায়গায়, চিকিৎসক, ভালো হোক দাদা, এটাই বলবো, সকলে কাজ করুন, যোগ্যতা মতো কাজ পাক, সেইটা সবার খুব দরকার। এইটুকু দরকার। থ্যাংক ইউ দাদা।